মহামারী নাকি কালো জাদু, কোনটা বেশি ভয়ঙ্কর? আমি বলবো দুটোর জায়গা থেকে খুবই জঘন্য আর ভয়ানক একটা জিনিস। এটা যাদের উপর একবার বসে যায় তাদের জীবন হয়ে ওঠে জীবন্ত লাশে। ঠিক আজকের এই ঘটনাটি হচ্ছে জীবন্ত তরতাজা লাশ থেকে কিভাবে মৃত পচা লাশে পরিণত হবে। কি এমন এই ভয়ানক মহামারী যার কারণে জ্যান্ত স্বাভাবিক মানুষদের বডি আস্তে আস্তে পচন ধরছে, রূপান্তরিত হচ্ছে জীবিত পচা লাশে? গ্রামটির মানুষদের মরণ কেন হচ্ছে এতটা ভয়ঙ্করভাবে? মরতেই হবে, কারণ এখানে বাঁচার যে কোনো উপায়ই নেই। তাহলে প্রস্তুত তো দেখার জন্য? দেখতে দেখতেই যেন আবার কোনো সাদা কাপড়ে মোড়ানো লাশ তোমার পাশে দাঁড়িয়ে আছে, সেটা অনুভব না করো, নিজ দায়িত্বে দেখবে। তো ঘটনা শুরু হয় একটি কবরস্থান হতে, যেখানে উজাউ নামক একজন ব্যক্তি কবর খনন করছিল সেই সকল পচন ধরা লাশ যারা কিনা এই মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তাদের দাফনের জন্যে। উজাং কবরে লাশ রেখে লাশের কাফন মুখ থেকে সরাতেই আমরা মুর্দার বিভৎস এক রূপ দেখতে পাই। আর এরপর উজাংকে আমরা ওর নিজের পা থেকে কাপড় সরাতে দেখি, যেখানে এটা দেখা যাচ্ছিল যে উজাং নিজেও এই রোগে আক্রান্ত। এর মানে আজ উজাং দাফন কাফনের কাজ করছে, তো দুদিন পর হয়তো উজাংয়ের কবর অন্য কেউ দেবে। উজাং আফসোসের সহিত ওপরের দিকে মাথা করে শীষ বাজাতে আরম্ভ করে দেয়। আর উজাংয়ের শীষের শব্দ বাতাসে ছড়িয়ে যেতেই আশপাশ থেকে আরও অনেকের শীষ বাজানোর শব্দও আমরা ভেসে আসতে শুনি। কিন্তু কারা বাজাচ্ছে সেটা ঘটনার আগে গেলেই জানতে পারব। আরেকটা শরীরে কাটা দেওয়ার মতো দৃশ্য লক্ষ্য করা যায় যে উজাংয়ের পাশে অগণিত মৃত লাশ শুয়েছিল, যেগুলোর একমাত্র সঙ্গী এখন শুধুমাত্র উজাং। তো এখানেই দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে আমরা 5 জন ছেলে মেয়েকে দেখতে পাই যারা কিনা সেই গ্রামের উদ্দেশ্যে নদী পাড়ি দিচ্ছিল। এখানে মেন চরিত্রটি হচ্ছে মিলা নামের এই সাহসী মেয়েটি, আর বাকিদের নাম এ হচ্ছে গ্যান্দিস, আর ও হচ্ছে চ্যাচাপ, ও হচ্ছে দিদান, আর সর্বশেষ পুপুত। আর এদের সাথে ইউসুফ, যিনি হচ্ছেন একজন গ্রাম প্রধান। ওদের 5 জনকে এই গ্রামে পৌঁছে দেওয়া পর্যন্তই ইউসুফের কাজ। মিলা নৌকায় একটি খনন করা লেখা দেখতে পায়। লেখাটা ছিল জাভানিজ ভাষায়, আর যদি বাংলায় কনভার্ট করা হয় তাহলে বলা হবে প্রত্যেক জায়গারই তাদের নিজস্ব রীতিনীতি, নিজস্ব সংস্কৃতি এবং আলাদা নিয়ম রয়েছে। মিলা লেখাটি পড়ে একটু আশ্চর্য হলেও তখনকার মতো মিলা চুপি থাকে। তো ওরা সবাই তখন গভীর এক জঙ্গলের পথে হাঁটছিল গ্রামের উদ্দেশ্যে যাবে বলে। কিছু পথ হাঁটার পর ওরা একটি নির্জন গ্রামে প্রবেশ করে, যে গ্রামে মানুষ তো দূরে থাক, একটা পোকামাকড়ের চিহ্ন পাওয়াও দায়। মিলা অনেকগুলো ঘরের দরজায় লাল রঙে আঁকা ক্রস সিম্বল দেখতে পায়। মিলা ইউসুফকে জিজ্ঞেস করলে ইউসুফ জবাবে বলে, এর মানে এই ঘরের আর কেউই বেঁচে নেই, তারা এই মহামারী রোগে আক্রান্ত হয়ে হয়তো মারা গিয়েছে। গ্রামের হাতে গোনা কিছু মানুষই এখন মাত্র জীবিত আছে, তারাও যে কোনো মুহূর্তে এই রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ইউসুফ তখন গ্রামে যারা জীবিত ছিল তাদের সাথে দেখা করায় যে এরা তোমাদেরকে দেখাশোনা এবং চিকিৎসা দেওয়ার জন্য এসেছে এখানে। ইউসুফ ওদেরকে একটি ওয়ার্ডে নিয়ে যায় যেখানে আক্রান্ত অবস্থায় কিছু লোক বিছানায় পড়ে আছে। ওদের মধ্যে আমরা ঘটনার শুরুতে উজাং নামের ওই ব্যক্তিটিকেও দেখি, আর উজাং এখন পুরোপুরিভাবে এই রোগে আক্রান্ত। ইউসুফ সবাইকে একটা বিষয় স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে এই মহামারী হচ্ছে ছোঁয়াচে রোগ, সুতরাং ভুলবশত আক্রান্ত রোগীদেরকে স্পর্শ করা যাবে না। তো যাই হোক, ইউসুফ ওদের সবাইকে অন্য একটি রুমে নিয়ে যায় যেখানে অগণিত পচে যাওয়া মৃত লাশ শোয়ানো অবস্থায় ছিল। গ্রামবাসী যারা কিনা বেঁচে আছে তারা প্রতিদিনই তাদের আশেপাশের প্রতিবেশীদের ঘর চেক করে দেখে যে কারা এখনো জীবিত আছে আর কারা মারা গিয়েছে। আর যারা মারা যায় তাদের লাশ প্রতিবেশীরা এখানে এসে জড়ো করে।
আর এই লাশগুলোর এখন দাফনের প্রয়োজন, যেই দায়িত্বটা এখন চেচাপ আর দিদানের ওপর পড়েছে। একটা সময় এই দায়িত্বটা উজাং করত। সবাই যখন বের হয়ে যায় রুমটি থেকে, তখন পুপুত নামের মেয়েটির কাছে অনুভব হতে থাকে যে এদের মধ্যে কেউ এখনও জীবিত অবস্থায় রয়েছে। পুপুতের শুধু এটা অনুভবই হচ্ছিল, কোনো কিছু দৃশ্যমান হচ্ছিল না। আর তাই পুপুত সেই মুহূর্তে রুমের দরজা লাগিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েদের রুম গ্রামের ভেতরের দিকে পড়লেও দিদান আর চেচাপের রুম কবরস্থানের পাশে পড়েছিল। আর তাছাড়াও এই গ্রামে ঢোকার পর থেকে মোবাইলে এক বিন্দু পরিমাণও নেটওয়ার্ক সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। চেচাপ তখন সেই রুমে একটি বই পায়, যেখানে লেখা ছিল যে কিভাবে একটি মুর্দাকে সঠিকভাবে দাফন করা যায়। কিন্তু দিদান এই বিষয়টাতে খুব বেশি গুরুত্ব না দিয়ে বলে যে এখন আবার এটাও শিখতে হবে নাকি। সেখানে আরও একটি খাতা পায় ওরা দুজন, যেখানে গত 3 দিনের মৃতের লিস্ট লেখা ছিল। গত 3 দিনের ভেতরেই 50 জনেরও উপরে মারা গিয়েছে, যেটা ছিল খুবই ভয়াবহ আর মর্মান্তিক। অন্যদিকে পুপুত ওদের রুমে ছিল। পুপুত দেখেছি ঘরের এক কোণায় একটি কালো ছাতা এই দিনের বেলায়ও খোলা অবস্থায় ছিল। পুপুত কি করে ছাতাটি গিয়ে মুড়িয়ে ফেলে। নর্মাল বিষয়, দিনের বেলায়ও ছাতা খোলা রাখে কে ভাই? এই ভেবেই হয়তো পুপুত ছাতাটি বন্ধ করে ফেলে। পুপুত তখন বলে যে মিলা, আমরা যখন রুমটিতে গেলাম সেখানে লাশ ছিল। তখন কেন জানি না আমার মনে হচ্ছিল এখানে এখনো কেউ জীবিত অবস্থায় আছে। মিলা তখন বলে যে আরে ধুর, আসলে আমরা এইরকম পরিস্থিতিতে কখনোই পড়িনি। আর যেখানে মৃত লাশ থাকতে পারে সেখানে আমাদের মন অনেক কিছুই হয়তো সৃষ্টি করতে পারে। তো এই বলে মিলা সেই রুমটির ভেতরে যায়। মিলা গন্ধনাশক একটি ট্যাবলেট ছিটিয়ে দিচ্ছিল, যাতে লাশ পচা গন্ধটা একটু হলেও হ্রাস করতে পারে। কিন্তু মিলার কাছে একটি ট্যাবলেট আবারও ব্যাগ চলে আসে অটোমেটিক, যেন সেখান থেকে কেউ ট্যাবলেটটি মিলার দিকে ছুঁড়ে মারল। মিলা তখন দেখে যে একটি লাশের হাত বাহিরে বের হওয়া অবস্থায়, আর তৎক্ষণাৎ লাশের হাত নড়তেও শুরু করে। কিন্তু পর মুহূর্তেই সেখান থেকে একটি ইঁদুর বের হয়ে আসে। এতে করেও মিলার ভয় কমেনি। মিলা সাথে সাথেই ঘরটির থেকে বেরিয়ে যায়। এরপর জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় দিদান আর চেচাপ লাশ দাফনের কাজ করছিল। দিদান কবর খনন করছিল আর চেচাপ মাটিতে বসে একটু রেস্ট করছিল। এমন সময় চেচাপ দূর থেকে ভেসে আসা শীষ বাজানোর শব্দ শুনতে পায়। চেচাপ দিদানকে বললে দিদান বিশ্বাস না করলে ওকে ভালো মতো শোনানোর পর দিদানও শুনতে পায় শীষ কিংবা বাঁশি যেটাই হোক সেটার আওয়াজ। তখন আমরা দেখতে পাই এই শীষ আসলে গ্রামের যারা জীবিত তারাই বাজাচ্ছে। একজনের ধ্বনি থেকে আরেকজনের ধ্বনি পর্যন্ত এই শীষের শব্দ পৌঁছানোই সবার দায়িত্ব। কিন্তু কেন বাজাচ্ছে আর কেনই বা বাজায়? ঘটনার শুরুতেও আমরা ওজাংকে মধ্যরাতে শীষ বাজাতে দেখেছিলাম, আর আজ এরাও ঠিক একইভাবে বাজাচ্ছে। এটা কি কোনো রীতি নাকি কোনো রিচুয়াল? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা পরেই পাব। ওইদিকে গ্রামের আরও একজন প্রতিবেশী মারা গেল, আর তাই এই রুমটির দরজায় একটি ছেলে ক্রস চিহ্ন আঁকাতে চায়। আঁকানো শেষ হয়ে গেলে যখন ব্যাক করবে তখনই রুমের লাইট ভেতর থেকে কেউ জ্বালিয়ে দেয়। ছেলেটি সেটা দেখার জন্য ভেতরে যায়। ভেতরে তখন কেউ ছিল না। ছেলেটি রঙের কৌটো মাটিতে রেখেছিল। ভুলবশত ওর পা লেগে কৌটোটির রং মাটিতে পড়ে যায়। আর তখন ছেলেটি দেখে যে রঙের ভেতর কারো পায়ের ছাপ ভেসে উঠেছে, অর্থাৎ ছেলেটির সামনে এখন অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে। ছেলেটি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। ওইদিকে পুপুতকে আমরা দেখেছি পুপুত শাওয়ার নিচ্ছিল। হঠাৎ করে লাইট জ্বলা নেভা করা আরম্ভ করে দেয়। পুপুত জলদি করে ওয়াশরুম থেকে বেরিয়ে রোগীদেরকে চেক করতে আসে যে সবাই তার নিজস্ব বিছানায় আছে কিনা। সবাইকে পুপুত তাদের বিছানায় শোয়া অবস্থা দেখলেও একজনের বিছানা ছিল খালি, আর সেটা ছিল ওজাং। তখনই পেছন থেকে ওজাং পুপুতের গলা চেপে ধরে বলতে থাকে যে কবর কবর, কবরটা সঠিকভাবে। এটা বলে আর কিছু বলতে না পেরে ওজাং ধাপ করে মাটিতে পড়ে যায়, আর যার ফলে ওজাংয়ের মাথা ফেটে গিয়ে ওজাং সেখানেই মারা যায়।
উজাং শুরুর দিনেও কিছু একটা বলতে চেয়েছিল, আর আজও কিছু একটা বলার চেষ্টা করছিল। উজাং কোনো কিছু একটা জরুরিভাবে বলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। ওর মুখ দিয়ে শুধু কবর শব্দটি বের হয়েছে, তাই এখানে কোনো একটা বড় রহস্য কিংবা বড় ভুল অবশ্যই আছে। ওইদিকে গেন্দিস রাতের তাহাজ্জুদ নামাজ পড়ছিল। তখন গেন্দিস শুনতে পায় যে পেছন থেকে কেউ জানালায় বারবার ঠুকঠুক করলে যেমন আওয়াজ হয়, ঠিক সেরকম আওয়াজ হচ্ছে। এমতা অবস্থায় কয়েকবার ঠুকঠুক আওয়াজ গেন্দিস শুনতে পায়। আর এরপর গেন্দিস যখন সালাম ফেরায়, তখন জানালার বাইরে দাঁড়িয়ে থেকে টোকা আর কেউ নয় বরং একটি মুর্দা লাশ মাথার সাহায্যে দিচ্ছিল। ক্যান্দিস বা পাশের সালাম ফিরিয়ে যখন জানালার দিকে তাকায়, তখন আবার সবকিছু স্বাভাবিক ছিল। সেখানে কেউ দাঁড়ানো অবস্থায় ছিল না। গেন্দিস ওর খিমা খোলার জন্য যখন মুখ ভেতরের দিকে ঢোকায়, তখন আবার দেখা যায় লাশটি ওর সামনে দাঁড়িয়ে আছে। গ্যান্দিস কাপড়ের জন্য স্পষ্টত কোনো কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু এইটুকু দেখতে পাচ্ছিল যে ওর সামনে সাদা কাপড় পরিধান করা কেউ দাঁড়িয়ে আছে। সাথে সাথেই গেন্দিস ভয়ে কাপড় সরাতেই লাশটি আবারও উধাও হয়ে যায়। আর এই দৃশ্যগুলো ছিল মারাত্মক রকমের ভয়ানক দৃশ্যগুলোর মধ্যেই একটি। ওইদিকে এখন চেঁচাপু দরজাতে ঠিক একই ঠুকঠুক শব্দ শুনতে পাচ্ছিল। চেঁচাপ আতঙ্কে ঘুম থেকে জেগে যায় আর দিদানকে ডাকা শুরু করে। দিদান বলে যে আমরা কবরস্থানের ভেতরে থাকি, তাই এখানে সামান্য আওয়াজ শুনতে পাওয়া কোনো বড় বিষয় নয়। চেঁচাপ তখন না পেরে নিজেই গিয়ে দরজাটা খোলে। চেঁচাপ হাতে একটি টর্চ এবং দেশলাই নিয়ে কবরের পাশ দিয়ে হাঁটতে থাকে। প্রত্যেকটি কবরের পাশে একটি করে মশাল ছিল, তো চেঁচাপ মশালগুলো জ্বালাতে থাকে। এইভাবে করেই যখন চেঁচাপ সবগুলো মশাল জ্বালিয়ে দিচ্ছিল, তখন আমরা পেছনে ঝোপের আড়ালে পচন দেখতে পাই, অর্থাৎ কিনা লাশ। ঝোপের আড়াল থেকে মনে হচ্ছে কেউ বেরোবে, আর এমতো অবস্থায় পেছন থেকে দিদান চলে আসে। তো এরপর পরের দিন সকালে একটি বাচ্চা মেয়ে গ্যান্দিসের কাছে এসে বলে যে আমার মা এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তার গুরুতরভাবে সেবা দরকার। কিন্তু গ্যান্দিস জানায় যে এখানে আমরা শুধু যারা ওয়ার্ডে আসে আমরা তাদেরকেই সেবা প্রদান করি, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে কোনো সেবা কিংবা চিকিৎসা দেই না। মেয়েটি খুব রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু গ্যান্দিসের কিছুই করা ছিল না, তাই গ্যান্দিস সরি বলে। তখন মিনা এসে বলে যে কোথায় তোমার মা, আমি যাব তোমার সঙ্গে তোমার মাকে দেখতে। গ্যান্দিস এটাতে অমত প্রকাশ করে, কারণ এটা ওদের নিয়মের বাইরে। এই গ্রামে পদে পদে বিপদ, কখন কোন বিপদ হয়ে যায় কেউ বলতে পারবে না। কিন্তু মিলা তারপরেও মেয়েটির দুঃখ দেখে যেতে রাজি হয়ে যায়। মিলা বলে আজ সন্ধ্যায় আবার এসো, আমি যাব তোমার সঙ্গে। এদিকে এখন ওদের মেডিসিনও শেষ পর্যায়ে, আর ইউসুফও ওদের 5 জনকে গ্রামে দিয়ে যাওয়ার পর আর কোনো খবরও নেই। তাই গ্যান্দিস বলে যে ইউসুফকে ফোন করা হোক, আর বলা হোক একবার এসে ঘুরেও যেতে, এবং আমাদের যে আরও মেডিসিনের প্রয়োজন সেটাও যেন নিয়ে আসে। কিন্তু ফোন দিবে বা কী করে? এই গ্রামে প্রবেশ করার পর থেকেই নেটওয়ার্ক সিগন্যাল যেন উধাও হয়ে গেছে। এরপর সন্ধ্যা হলে মিলা বাচ্চা মেয়েটির সাথে জঙ্গলের পথ দিয়ে মেয়েটির মাকে দেখতে যায়। এই মেয়েটির নাম হচ্ছে ইনাং। ওরা দুজন বেশ খানিকক্ষণ হাঁটছিল, আর হাঁটতে হাঁটতেই রাস্তায় মিলার টয়লেট পেয়ে যায়। ইনাং তখন মিলাকে ওর ফ্রেন্ডের বাসায় নিয়ে গিয়ে বলে যে তুমি চাইলে এই ঘরের বাথরুম ব্যবহার করতে পারো। এই বাড়ির যারা ছিল তাদের কেউই আর বেঁচে নেই, আর এই ঘরটি হচ্ছে সেই ঘরটি যেই ঘরের ভেতর ওই দিন সেই ছেলেটা কারোর পায়ের ছাপ দেখেছিল। ওরা আস্তে আস্তে ঘরটির ভেতর প্রবেশ করে। ভেতরে এখনও রঙের কৌটোটি একইভাবে মাটিতে পড়ে আছে। মিলা বাথরুমে চলে যায়, আর ইনেং বাহিরে অপেক্ষা করতে থাকে। তখনই ইনেংয়ের পেছন থেকে ওর ফ্রেন্ড সারি, যে কিনা মারা গেছে, ও পাশ কাটিয়ে দৌড়ে চলে যায়, আর সারি গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ইনেং টেবিলের নিচ থেকে ভয়ে ভয়ে কাপড়টি সরালেই সেখানে কেউ থাকে না। আর কিছুক্ষণ পর পাশ থেকে সারি ইনেংকে হাত দিয়ে ইশারা করে। ততক্ষণে মিলা ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে, আর ও বেরিয়ে এসে দেখে যে ইনাং মাটিতে বসে বসে কাঁপছে।
মীরা জিজ্ঞেস করলে মিলাকে ওদিকে হাত দিয়ে ইশারা করে। আর তখন মীলা দেখে যে সেখানে পর্দার আড়ালে কারোর পা দেখা যাচ্ছে, অর্থাৎ সেখানে কেউ দাঁড়িয়ে আছে। মীলা সেখানে গিয়ে পর্দা সরাতেই দেখে যে এখানে ইনাম লুকিয়ে আছে। তাহলে কথা হচ্ছে পেছনে কে ছিল? তাহলে পেছনে ফিরে তাকাতেই ইনানের রূপ ধারণকারী একটি ভয়ানক অবয়বে রূপান্তরিত হয় আর ওদের দিকে খুব ভয়ানকভাবে হামলা করতে ছুটে আসে। ওরা দুজন কোনো মতেই সেই বাড়িটির থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে চেচাপ আর দিদান কবরস্থান দিয়ে হাঁটছিল। চেচাপের তখন টয়লেট পেয়ে যায়। চেচাপ টয়লেটে বসে যাওয়ার পর বুঝতে পারে যে ও তো পানি নিতেই ভুলে গিয়েছে। দিদানকে বললে দিদানও পানি দিতে রাজি হয়ে যায়, কারণ ভাগ্যক্রমে পাশেই একটা কুয়া মজুদ ছিল। দিদান আস্তে আস্তে করে কুয়ার থেকে পানি উঠাতে শুরু করে। প্রথম ধাপে যতটুকু পানি উঠেছে তাতে যথেষ্ট ছিল না, তাই দিদান আবারও বালতি কুয়োতে ফেলে। কিন্তু এবার যেন দিদানের কাছে মনে হচ্ছিল এখানে কোনো পানি নয়, বরং কোনো ভারী জিনিস বালতির সাথে উঠে আসছে, যেটার ওজন হয়তো আমরা মানুষ হিসেবে যত ওজনের হই ঠিক ততটা। দিদান ওর শরীরের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেও বালতিটিকে টেনে তুলতে পারছিল না। আর তখনই বালতিটি আবারও হালকা হয়ে গিয়ে ছিটকে উপরের দিকে চলে আসে। ওইদিকে চেঁচাপ তাড়াতাড়ি পানি দেওয়ার জন্য চেঁচাচ্ছিল। আর তখনই কুয়ার ভেতর থেকে কেউ ভয়ঙ্কর গলায় বলে ওঠে যে তাড়াতাড়ি। দিদান এটা শুনে জলদি কুয়ার সামনে থেকে উঠে চেঁচাপের কাছে যায়। আর চেঁচাপও তখন টয়লেটের বাইরে একটা লাশ দাঁড়িয়ে আছে সেটা দেখতে পেয়ে ওরা দুজনেই ভয়ে সেখান থেকে জান হাতে নিয়ে পালায়। ওরা সবাই তখন এরপর একত্রিত হয়। ওরা সবাই বলাবলি করছিল যে ওদের সাথে আসলে এই দুদিনে কি হলো। সবারই একই কথা যে ওরা সাদা কাপড়ে আচ্ছাদিত মৃত লাশকে হাঁটতে দেখেছে। পুপুত তখন বলে যে আমার মনে হয় যে আমাদের মৃত লাশগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব কবর দিয়ে দেওয়া উচিত। আমাদের অলসতামি কিংবা দেরি করা উচিত না। আর মিস্টার ওজাংও মারা যাওয়ার আগেও আমার কাছে কবরজনিত কোনো একটা শব্দ বলার চেষ্টা করছিল। তখনই ওরা লক্ষ্য করে যে ওরা সবাই থাকলেও মিলা উপস্থিত নেই এখানে। তখনই আমরা ওদিকে মিলাকে দেখি। মিলা ইনাংয়ের বাড়িতে পৌঁছে গেছে। মিলা দেখেছে ইনাংয়ের মা খাটে বসে চুল আঁচড়াচ্ছিল। আর মিলা এটাও দেখে যে ঘরের এক কোনায় একটা কালো ছাতা খোলা অবস্থায় আছে, ঠিক ঘটনার শুরুর দিকে পুপুত যেমনটি দেখেছিল। মিলা তখন চেয়ারে বসে যায়। পেছন থেকে আমরা দেখি যে ইনাংয়ের মা উঠে দাঁড়িয়ে যায় আর হুট করে মা থেকে লাশে পরিণত হয়ে মিলার দিকে এসে হেলান দিয়ে দাঁড়িয়ে যায়। এটা দেখে আমার ভেতরের জানটা একটুর জন্য বেরিয়েই গেছিল। ইনাং এসে তখন বলে যে মিলা আসো, আমার মা ওই রুমে শুয়ে আছে। মিলা তখন এটা শোনার পর রীতিমতো চমকে ওঠে। পেছনে তাকাতেই দেখে যে পেছনে তো কেউই নেই। আর কি ছিল সেটা তো আমাদের আর বুঝতে বাকি নেই। তো মিলা ওর মাকে কিছু মেডিসিন দেয় আর তারপর বলে যে আপনার কিছু বলার আছে। তখন ইনাংয়ের মা বলে যে আমার কবর তোমার বাবার কবরের পাশেই দিয়ে। ইনাং ওর মাকে বলে যে তুমি এখনো মারা যাওনি মা, তোমার এখন আরও সুস্থ হতে হবে। কিন্তু হয়তো ইনাংয়ের মা সবটা জানে যে কি হতে চলেছে আগে। তো মিলা এবার বিদায় নিবে সেখান থেকে। আর এমন সময় মিলা সেই বাঁশি বাজানোর আওয়াজ, এর মানে শীষ বাজানোর শব্দ শুনতে পায়। মিলা দেখে যে শীষের ধ্বনির আওয়াজের সাথে সাথে ইনাংও শীষ বাজাতে শুরু করে দেয়। মিলা জিজ্ঞেস করে যে কেন তুমি মধ্যরাতে শীষ বাজাচ্ছ, আর তারাই বা কেন বাজাচ্ছে। তখন বলে যে এই বাঁশি বাজানো আমাদের তরফ থেকে মৃত ব্যক্তিদের জন্য একটি শ্রদ্ধা, আর এটা আমাকে আমার মা বাবা শিখিয়েছে। মিলা তখন বলে যে তাহলে ছাতার বিষয়টা ঠিক কীরকম? এই রাত্রেও কেন ছাতা খোলা অবস্থায় ছিল? ইনাং উত্তরে বলে যে ছাতা খোলা অবস্থায় রাখলে কোনো অশুভ সত্তা আমাদেরকে ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা দেখেছিলাম যে পুপুত সেই খোলা ছাতাটিকে বন্ধ করে দিয়েছিল। ওইদিকে জ্ঞানদিস সিদ্ধান্ত নেয় যে ওরা যে কোনো 3 জন মিলে মিলাকে খুঁজতে যাবে, আর এখানে যে কোনো একজন থাকবে। আর সেই একজনটা আর কেউ নয়, পুপুত। পুপুত খুব ভয় পাচ্ছিল যে আমি এখানে একা থাকতে চাই না,
আমিও তোমাদের সাথে যেতে চাই, কিন্তু এদিকেও যে রোগীদেরকে দেখাশোনা করার জন্য হলেও যে কোনো একজনকে থাকতে হবে, তাই না? তো সবাই চলে যায় আর পপুত থেকে যায় একা। পপুত রোগীদের কাছে গেলে তাদের এক্সপ্রেশন ছিল ভয়াবহ, যেন মনে হয় তারা কোনো অশুভ কিছু দেখতে পাচ্ছে আশেপাশে। পপুত শীষ বাজানোর আওয়াজ শুনতে পায়, আর আওয়াজটা আসছিল হচ্ছে সেই লাশ ঘরটির দিক থেকে। পপুত সেখানে সাহস করে যায়, গিয়ে লাশের মুখ থেকে কাপড় সরিয়ে চেক করতে থাকে যে এখানে কেউ জীবিত আছে নাকি। আমার এই দৃশ্যটিতে এতটা পরিমাণে ভয় লাগছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে পপুত যখনই লাশগুলোর মুখের সামনে যাচ্ছে আর তখনই যেন লাশগুলো ওকে খাবলে ধরবে। লাশঘরের ভেতরে একটি কালো বিড়াল তখন চেঁচিয়ে ওঠে, আর সেটা দেখার জন্যই পপুত পেছনে ফিরে তাকায়। আর যখনই পপুত সামনের দিকে তাকাতে যাবে, আর সেই মুহূর্তেই সামনে আমরা পচংদীপ দেখি। পপুত এটা দেখে পালানোর চেষ্টা করলে দরজা আপনি লেগে যায়। লাশগুলো যেন ধীরে ধীরে পপুতের আরও ঘনিষ্ঠে চলে আসে। পপুত অনেক চেষ্টা করে দরজা খুলে বাহিরে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু লাশগুলো ওদের শক্তির দ্বারা পপুতকে আবারও পেছনের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। আর পপুতের মুখ নিচে এটির সাথে আঘাত হওয়ার ফলে পপুতের থুতনি মুখমণ্ডল থেকে আলাদা হয়ে ওর শরীর ভেতরে চলে যায়। অন্যদিকে মীরা জঙ্গলের পথ বেয়ে যে দিক দিয়ে ও এসেছিল সেই রাস্তা ফলো করে করে ও ওর গন্তব্যে পৌঁছাতে চাচ্ছিল, কিন্তু মীরা লক্ষ্য করে যে ও যে রাস্তা দিয়ে এখন হাঁটছে এই রাস্তা দিয়ে তো ও একটু আগেই হাঁটল। অর্থাৎ মীরা বারবার একই রাস্তায় ঘুরপাক খাচ্ছিল। মীরা তখন কি করবে না করবে ভেবে পাচ্ছে না, আর এমনিতেও এই বাঁশঝাড়টা ছিল আত্মা কাঁপানোর মতো ভয়ঙ্কর। মীরা দেখেছে ওর পেছনে লাশ দাঁড়িয়ে আছে, ও যেখানেই যাচ্ছে সেখানেই লাশ আর লাশ দাঁড়ানো অবস্থায়। মীরা তখন আতঙ্কে ভয় পেয়ে দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যায়। আর ও যখন ওপরের দিকে তাকায় তখন এই দৃশ্য দেখে তো ভাই কলিজাটাই বের হয়ে গিয়েছিল আমার। তৎক্ষণাৎ আমরা মীরাকে চেঁচাপের কাছে দেখি। চেঁচাপ ওর পাশে বসেছিল, কিন্তু মীরা চেঁচাপকে দেখেও ভয় পাচ্ছিল। মীরা তখন বলে যে আমি পচং দেখেছি, অর্থাৎ ও লাশদেরকে দেখেছে। চেঁচাপ বলে এটা আমার কাছে নতুন নয়, আমিও জ্যান্ত লাশদেরকে দেখেছি। ওদের কথা বলার মাঝেই দিদান এসে বলে যে পপুত নিখোঁজ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই ওই দিক থেকে গ্যান্দিসের ভয় মাখানো কান্নার সুর ভেসে আসে। আর গিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে এটা। পরদিন সকালে সবাই শোকাহত ছিল। পপুতের আত্মার শান্তির জন্য কোরআন পড়া হচ্ছিল। গ্যান্দিস পপুতের মৃত্যুর জন্য মীরাকে দায়ী করে, কারণ কাল যদি ও বের না হতো তাহলে পপুতও হয়তো আজ জীবিত থাকত। গ্যান্দিস বলে আমি আর এক মুহূর্ত এই গ্রামে থাকতে চাই না। আমি বুঝে গেছি এই গ্রামে বড় কোনো অশুভ ছায়া আছে। তোরা মরলে মর, আমি মরতে চাই না। ওদের ঝগড়ার মাঝখানে দিদান এসে বলে এই দুঃখের সময়ও একটি ভালো খবর আছে। নেটওয়ার্ক সিগন্যাল পাওয়া গেছে এবং ইউসুফও রিপ্লাই করেছে। উনি আমাদের এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য খুব শীঘ্রই আসছে। কিন্তু গ্যান্দিস বলে আমি ওর জন্য ওয়েট করতে পারবো না। তোমরা আমার সাথে যাবে নাকি সেটা তোমাদের ব্যাপার। এটা বলে গ্যান্দিস একাই বেরিয়ে যায়। সবাই খুব শোকাহত ছিল পপুতের মৃত্যুতে। এরপর সন্ধ্যা হয়ে যায়, উপর দিয়ে বৃষ্টিও নামতে শুরু করে। মীরা বাইরে থেকে আসতেই ভেতরে আমরা বিজলি চমকানোর সঙ্গে পচং লাশ দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাই। ওইদিকে ইনানের মাও বাইরে জানালার ফাঁক দিয়ে লাশ দাঁড়িয়ে আছে সেটা দেখতে পায়। ইনান আবার ওর মায়ের চিৎকার শুনতে পেয়ে রুমে আসলেই লাশটি গায়েব হয়ে যায়। ইনান যাওয়ার পর ইনানের মা আবারও ঘুমানোর চেষ্টা করে। চোখ বুঝতেই যাবে আর তখনই উপর থেকে লাশ ওর মুখের কালো রক্ত ইনানের মায়ের মুখে ফেলতেই ইনানের মা মারা যায়। এরপর রাত হলে দিদান একাই রুমে শুয়েছিল, আর ও এখন চেঁচাপের মতোই দরজায় কেউ ঠুকঠুক করছে সেটা শুনতে পায়। দিদান উঠে আয়নার সামনে গিয়ে দেখে যে ওর বুকেও এখন ইনফেকশন হওয়া শুরু করে দিয়েছে, অর্থাৎ ও বাকিদের মতো এখন পুষতে শুরু করবে। দিদান বাইরে গিয়ে দেখে যে চেঁচাপ বসে আছে। পলকেই আবার দেখে যে এখানে কেউই বসে নেই। দিদান আবারও রুমের ভেতরে যায়,
গিয়ে দেখে যে ওর সাদা চাদরে কেউ মুড়িয়ে শুয়ে আছে। দিদান চাদরটি তুলে দেখে যে ওর মৃত লাশই সেখানে মরে পড়ে রয়েছে। দিদান তখন সেখান থেকে পালিয়ে চেচাপ আর মিলার কাছে যায় আর গিয়ে বলে যে আমার গায়েও এখন ইনফেকশন হতে শুরু করে দিয়েছে, এবার হয়তো আমিও মরে যাব। তখন সেখানে ইনাংও চলে আসে আর বলে যে ওর মা আর বেঁচে নেই। ওরা সবাই তখন ইনাংয়ের মাকে তার বলা অনুযায়ী তার হাজবেন্ডের কবরের পাশে কবর দেওয়ার জন্য প্রস্তুত হয়। ওইদিকে ইনাং আর মিলা গ্রামের আর কেউ বেঁচে আছে নাকি সেটা চেক করতে ঘরে ঘরে গিয়ে নখ দিয়ে দেখে, কিন্তু সবারই মৃত লাশ পড়ে আছে, অর্থাৎ এখানে ওরা ছাড়া আর কেউ বেঁচে নেই। ওইদিকে যখন চেচাপ ইনাংয়ের বাবার কবর খুঁড়ে তখন দেখে যে তার পা বরাবর হেডস্টোন দেওয়া। হেডস্টোন মানে হচ্ছে এই জিনিসটা। চেচাপ কিছুতেই বুঝতে পারে না যে পা বরাবর কেন হেডস্টোন দেওয়া, কারণ চেচাপ আসলো এখানে মাত্র 3 দিন হলো আর ইনাংয়ের বাবা মারা গেছে 3 সপ্তাহ আগে। এর মানে এর দাফন মিস্টার উজাং করেছে। চেচাপ কনফিউশন দূর করার জন্য আরেকটি পুরনো কবর খুঁড়ে আর সেখানেও লাশ চেক করে দেখে যে সব লাশের পা বরাবরই হেডস্টোন গাড়া আছে। আর এবার মনে হচ্ছে এখানে কোনো বিশাল বড় ভুল হয়ে গেছে। ওইদিকে আমরা দিদানকে দেখি। দিদান কুয়ার উপরে মোবাইল রাখতেই অল্প একটু নেটওয়ার্ক ওর ফোনে আসে আর তাই ও কুয়ার উপর একদম উপরে উঠে ইউসুফের সাথে কথা বলছিল। ইউসুফ বলে যে আমি আজ আর আসতে পারবো না, এদিকে ঝড় হচ্ছে, রাস্তা খারাপ, কাল সকালের ভেতরেই আমি পৌঁছে যাব। আর তৎক্ষণাৎ কুয়ার ভেতর থেকে একটি লাশ উঠে এসে দিদানকে কুয়ার ভেতরে নিয়ে ঝাঁপ দিয়ে দেয়। অন্যদিকে জঙ্গলের ভেতর আমরা গেন্দিসকে দেখি। গেন্দিস রাস্তা হারিয়ে ফেলেছিল। গেন্দিস শুনতে পায় যে ওর নাম কেউ বারবার করে ডাকছে। গেন্দিস পেছনে তাকাতেই দেখে দূরে পুপুত কি ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। পুপুত বলছিল যে আমাকেও নিয়ে যাও তোমার সঙ্গে। ওইদিকে চেচাপ আসলে উপলব্ধি করার চেষ্টা করছে যে কেন লাশের পায়ের সাইডে হেডস্টোন দিয়ে তারপর দাফন করা হয়েছে, এর পেছনের আসলে কারণটা কি। চেচাপ আর দিদান শুরুর দিকে একটা বই পেয়েছিল যেখানে লেখা ছিল কিভাবে একটা মুর্দাকে সঠিক পদ্ধতিতে দাফন করা যায়। তো চেচাপ ওই বইটা গিয়ে পড়তে শুরু করে আর সেই বইটার ভেতর আমরা মিস্টার ওজাংয়ের ছবি দেখতে পাই। আর এক পাশে খুব মেনশন করে লেখা ছিল যে লাশের 2 পায়ের নিচ এবং সোজা বরাবর হেডস্টোন রেখে তারপর দাফন করতে হবে। আর যদি এই রুল কেউ ভঙ্গ করে তাহলে এই গ্রাম এবং গ্রামের মানুষদের উপর সর্বনাশ নেমে আসবে। চেচাপ সব কিছু বুঝেছে। চেচাপ মিলাকে গিয়ে বলতে থাকে আমি তাদের ঐতিহ্য, তাদের রীতি সব কিছু ভঙ্গ করেছি। এই গ্রামের দাফনের রুল হচ্ছে হেডস্টোন লাশের পায়ে গাড়তে হবে, আর আমি সেটা করিনি। এই গ্রামের কিছু নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেটা আমি ভঙ্গ করেছি। আমি একমাত্র কারণ লাশদের জাগিয়ে তোলার। আমার ভুলের কারণেই পচং মুর্দা লাশ কবর থেকে জেগে উঠছে। মিলা তখন গিয়ে বুঝতে পারে যে সেই দিন ইনাংয়ের বাড়িতে ছাতা খোলা অবস্থায় কেন দেখেছিল, আর ওদের ঘরেও একটি ছাতা খোলা অবস্থায় ছিল, কিন্তু পুপুত সেটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন আর কি করার, যা হওয়ার তা তো হয়েই গেছে। ওদের এখন যথাসম্ভব এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, না হলে মৃত্যু নিশ্চিত। ওদের কথা বলার মাঝেই ইনাং আর দিদান নিখোঁজ ছিল। চেচাপার মিলা মিলে তখন দিদান আর ইনাংকে খুঁজছিল। মিলা দেখে যে কুয়োর সামনেই দিদানের ফোনটা পড়ে আছে। মিলা যখন কুয়োর ভেতর লাইট মেরে দেখে তখন দেখে যে দিদান মরে গিয়ে ভেসে আছে। ওইদিকে ইনাং দেখে যে ওর মা বাবা দূরে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে। ও যখন তাদের কাছে যায় তখন ওর মা বাবা অন্ধকারে মিলিয়ে যায়, আর সেখানে একটা ভয়ঙ্কর পচং দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাওয়া যায়। ইনাং আর চেচাপ তখন লাশের ভয়ে খাটের নিচে গিয়ে লুকায়, আর আমরা দেখি যে লাশ লাফিয়ে লাফিয়ে ওদের দিকেই আসছে। আর এরপর একটা সময় লাশটা লাফ দিয়ে খাটের উপর উঠে যায়। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর হুট করেই লাশটি খাটের নিচে মাথা বের করে দেয়, আর সেটা ছিল হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো একটি দৃশ্য। ওরা 3 জন কোনো মতে আবারও একত্রিত হয় আর এই গ্রাম থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওরা যেদিকেই যায় সেদিকেই লাশ আর লাশ দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাওয়া যায়।
ওরা তিনজনই দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর চলে যায়। আর তখন চেচাপ দৌড়াতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কারণ চেচাপকে লাশগুলো ওদের শক্তির দ্বারা পুপুতের মতো করেই টেনে একটি কুয়োর ভেতর নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু চেচাপের পকেট থেকে মিস্টার উজাংয়ের লেখা সেই বইটি ছিটকে বাহিরে পড়ে যায় ভাগ্যক্রমে। চেচাপ তখন সেখান থেকে ওঠার অনেক চেষ্টা করতে থাকে, আর মিলাও টেনে তোলার চেষ্টায় লেগে থাকে, কিন্তু পেছন থেকে লাশগুলো ওকে ভেতরের দিকে টানতে থাকে। চেচাপ তখন বলে যে ওই বইটির পেছনের অংশে একটি স্পেল লেখা আছে, সেটা জলদি করে পড়ো। ইনাং সাথে সাথে গিয়ে সেই স্পেলটি পড়তে শুরু করে। ইনাং পড়ছিল, ও হান্টিং স্পিরিটস caught in between two worlds, go back to where you came from, to the you wish to go. Rest in peace, rest in peace. Go back to the world where you belong. Rest in peace, rest in peace. স্পেল শেষ হওয়ার সাথে সাথেই লাশগুলো ধ্বংস হয়ে যেতে শুরু করে। মিলা ভাবে হয়তো শেষমেশ চেচাপকেও ওদের হারাতে হলো, কিন্তু না, ঠিক সেই সময়েই নিচ থেকে একটি হাত আবির্ভূত হয়, আর ওরা দেখে যে এটা কোনো লাশের হাত নয়, বরং মানুষের হাত। সবশেষে চেচাপও এই মৃত্যুর খেল থেকে বেঁচে যায়। পরদিন সকালে ইউসুফ ওদের তিনজনকে এসে উদ্ধার করে। গিয়েছিল তিনজন আর বেঁচে ফিরল দুজন। শুরুর দিকে মিলা নৌকায় খনন করা এই লেখাটির কোনো মানেই বুঝতে পারছিল না, কিন্তু আজ যেন মিলা এই লেখার একটি পূর্ণ অর্থ খুঁজে পাচ্ছে। আর সেটা হচ্ছে, প্রত্যেক জায়গারই নিজস্ব কিছু সংস্কৃতি, নিজস্ব কিছু রীতিনীতি এবং নিয়ম কানুন থাকে, যেটা আমাদের কখনোই ভঙ্গ করা উচিত নয়। কিন্তু এখন কথা হচ্ছে যে গ্যান্দিস কোথায়? ও কি মারা গিয়েছে? এই ঘটনার কয়েক সপ্তাহ পর সেই জঙ্গলে কিছু কর্মী গিয়েছিল রিসার্চ করতে, আর তখন সেখানে আমরা গ্যান্দিসকে মানসিক ভারসাম্যহীন পাগল অবস্থায় দেখি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই যেখানে মরতে মরতে বাঁচল, আর সেখানে গ্যান্দিস কীভাবে এখনও বেঁচে আছে? আর এটা একটু অস্বাভাবিক ছিল নাকি এখানে আবার কোনো টুইস্ট অথবা পার্ট 2 এর ব্যাপার আছে, কে জানে। পার্ট 2 আসলে এক্সপ্লেনেশন তো অবশ্যই পেয়ে যাবে তোমরা। তো এই ছিল চাঞ্চল্যকর ভয়ানক এক বাস্তব ঘটনা থেকে মুভি আকারে প্রেজেন্ট করা তোমাদের কাছে আমার নতুন ভিডিও। আশা করি তোমরা খুব বেশি ভয় অনুভব করেছ, আর আমার এত কড়া কষ্টের জন্য ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট সেকশনে একটি মাত্র সুন্দর মন্তব্য তো আমি আশা করতেই পারি, তাই নয় কি? এতে আমি খুব বেশি অনুপ্রাণিত হই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব।